আমন্ত্রণ এসএটিভি সংবাদের সঙ্গে আছি আমি উম্মে সাবেরিনা। শুরুতেই বিআরবি সংবাদ শিরোনাম। মন্ত্রী সায়েদুল হকের আগমনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া চলছে স্থানীয় আওয়ামী লীগের ডাকে সকাল সন্ধ্যা হরতাল, 4 উপজেলায় 144 ধারা জারি। সুনামগঞ্জের হাওরের পানিতে ইউরেনিয়াম দূষণের প্রমাণ পায়নি আণবিক শক্তি কমিশনের প্রতিনিধি দল, ঢাকায় আরও পরীক্ষা নিরীক্ষা। দক্ষিণ পশ্চিমাঞ্চলে পাইপলাইনে গ্যাস সরবরাহ প্রকল্প বন্ধ করে দেয় ক্ষুব্ধ খুলনাবাসী। শিল্প বাণিজ্য সহ বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে দাবি নাগরিক নেতাদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডের 1 বছর আজ, আদালতে এখনও অভিযোগ গঠন হয়নি। বিচার নিয়ে হতাশায় কাটছে পরিবার। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রাণী সম্পদ মন্ত্রীর আগমনের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের ডাকে সকাল সন্ধ্যা হরতাল চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 4 উপজেলায় 144 ধারা জারি করেছে প্রশাসন। এদিকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিজয়নগরে 2 প্লাটুন বিজিবি, র্যাব, এপিবিএন সদস্য সহ বাড়তি 150 পুলিশ মোতায়েন করা হয়েছে। মন্ত্রী সায়েদুল হক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নবনির্মিত পশু সম্পদ কার্যালয় ভবন উদ্বোধন করবেন আজ। নবনির্মিত প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্র উদ্বোধনের কর্মসূচিতে স্থানীয় সাংসদ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীকে না রাখায় নতুন করে মন্ত্রী ও জেলা উপজেলা আওয়ামী লীগের মধ্যে এ বিভেদ দেখা দিয়েছে। এর প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে স্থানীয় সাংসদকে সাথে করে না নিয়ে এলে তারা এই অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেয়। ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি জানতে টেলিফোনে কথা বলছি প্রতিনিধি মনিরুজ্জামান পলাশের সঙ্গে। পলাশ, স্থানীয় আওয়ামী লীগের ডাকা সকাল সন্ধ্যা হরতালে সবশেষ কি খবর আপনার কাছে আছে আমাদের জানাবেন। আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই, আজ সকাল সন্ধ্যা দিয়ে হরতাল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলছে। এখন পর্যন্ত হরতালের সমর্থনে কোনো ধরনের পিকেটিং এর খবর আমরা পাইনি। ওই এলাকাতে 144 ধারা জারি থাকার কারণে মূলত জনসাধারণের চলাচল কিছুটা কমে এসেছে এবং গাড়ি যেগুলো রয়েছে সব ঠিক মতোই চলছে। এদিকে মৎস্যমন্ত্রী সাইদুল হক বেলা 11টার দিকে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের ডাকবাংলো থেকে বিজয়নগরের উদ্দেশ্যে রওনা করেছেন, যতটুকু আমরা খবর পেয়েছি। তিনি বেলা 12টার দিকে বিজয়নগরের চম্পকনগর এলাকায় নবনির্মিত প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্র উদ্বোধন করবেন। এদিকে তার একটি সুধী সমাবেশের কথা রয়েছিল বিকেলবেলা স্থানীয় চান্দুরা এলাকাতে, কিন্তু এই 144 ধারা জারি করার কারণে ওই সমাবেশটি হচ্ছে না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত জনসংযোগ কর্মকর্তা। সাবিনা। পলাশ, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জের হাওরের পানিতে প্রাথমিকভাবে ইউরেনিয়ামের কোনো প্রমাণ পাওয়া যায়নি, বরং স্বাভাবিকভাবে যে ধরনের তেজস্ক্রিয়া পরিবেশে থাকে তার চেয়েও অনেক কম রয়েছে। সকালে সুনামগঞ্জের দেখার হাওরের পানি পরীক্ষা শেষে এ তথ্য দিয়েছেন আণবিক শক্তি কমিশনের প্রতিনিধি দলের প্রধান ডক্টর দিলীপ কুমার সাহা। সুনামগঞ্জের হাওরে মাছ এবং জলজ প্রাণী মারা যাওয়ার ঘটনায় তেজস্ক্রিয়তার কোনো প্রভাব আছে কি না তা পরীক্ষা করতে শনিবার রাতে সুনামগঞ্জে পৌঁছায় আণবিক শক্তি কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন আণবিক শক্তি কমিশনের সদস্য ডক্টর দিলীপ কুমার সাহা। অন্যান্য 2 সদস্য হলেন ডক্টর বিলকিস আরা বেগম এবং কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর দেবাশিস পাল। প্রতিনিধি দলটি সকালে কাজ শুরু করেন সুনামগঞ্জের দেখার হাওরে। পানিতে নেমে দীর্ঘক্ষণ তেজস্ক্রিয়তা পরীক্ষা করেন তারা। পরীক্ষা শেষে তিনি বলেন, পরিবেশে স্বাভাবিকভাবে 0.20 মাত্রার তেজস্ক্রিয়তা থাকে, সেক্ষেত্রে হাওরে রয়েছে 0.10, যা প্রায় অর্ধেক। মৌলভীবাজারের হাকালুকি হাওরে অতিবৃষ্টিতে বোরো ধানের পাশাপাশি তলিয়ে গেছে বরবটি ক্ষেত। সবজি নষ্ট হয় পথে বসেছেন চাষিরা, তবে ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প সবজি চাষে সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। এছাড়া সুনামগঞ্জের শিলাবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সবজি চাষিরা ঋণ পরিশোধ নিয়ে বিপাকে পড়েছেন। মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম এ মোহিত এবং সুনামগঞ্জ প্রতিনিধি মাহতাবুদ্দিন তালুকদারের প্রতিবেদন, জানাচ্ছেন সুলতানা রাজিয়া। মৌলভীবাজারের কুলাউড়ার হাকালুকি হাওর পাড়ের বরমচাল, ব্রাহ্মণবাজার ও ভাটেরা ইউনিয়নের কয়েক হাজার একর বরবটি ক্ষেত অতিবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। মৌসুমে প্রতিদিন 7 থেকে 10 লাখ টাকার কেনাবেচা হতো। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হতো এখানকার সবজি। এই রামাই চাষে এই সিজনটা অভাবর সিজনে মানুষ পয়সা লাগিয়েছে। রামাইতে তো অনেক টাকা খরচ, কিন্তু সরকারের কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই না। উঁচু জমিতে এখনো বরবটি পাওয়ার সম্ভাবনা আছে বলে জানান এক কৃষি কর্মকর্তা।
কৃষকদের ফসলের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে মাঠ পর্যায়ে, উপজেলা পর্যায়ে, সকল পর্যায় থেকে কৃষকদের পরবর্তী ফসল আউশ আবাদের জন্য আমরা পরামর্শ দিচ্ছি। এদিকে চলতি বছর সুনামগঞ্জে ১৬০০ হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়। শিলাবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারা বাজার উপজেলার ৩১৯ হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে। শীতকালীন সবজির মধ্যে ঝিঙা, করলা, কাঁচামরিচ, টমেটো, চিচিঙ্গা, বেগুন, ঢেঁড়স, ধুন্দুল, কাঁকরোল ও ডাঁটা জাতীয় সবজির ক্ষতি হয়েছে বেশি। এই যে আজকে ১৪ দিন আপনার এই বন্যা হয়েছে, শিলাবৃষ্টি অনেক ফসল আমরা সব নষ্ট। কৃষি লোন নিয়ে বা এই পদক্ষেপ থেকে টাকা উড়াই আমরা কিস্তির উপরে আইনা এই কৃষি কাজ করছি, ওই ফসলাদি এখন আমাদের সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রশিক্ষণ ও বীজ দেওয়ার কথা বললেন এই কৃষি কর্মকর্তা। গত সপ্তাহ ধরে একটানা বর্ষণে অতিবৃষ্টির কারণে এবং জলাবদ্ধতার কারণেও গ্রীষ্মকালীন সবজির চারা যথেষ্ট ক্ষতি সাধন হয়েছে। কৃষকদের স্বল্প সুদের ঋণ ও প্রশিক্ষণের মাধ্যমে ক্ষতি পুষিয়ে উঠতে সরকার এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা হাওরবাসীর। সুলতানা রাজিয়া, এসএটিভি নিউজ ডেস্ক। প্রকল্প শুরুর ১১ বছর পরও গ্যাস না দিয়েই দক্ষিণ পশ্চিমাঞ্চলে পাইপলাইনে গ্যাস সরবরাহ প্রকল্প বন্ধ করে দেয় ক্ষুব্ধ খুলনাবাসী। এরই মধ্যে ৩৭১ কোটি টাকা ব্যয় হলেও গ্যাস সরবরাহ হয়নি। এতে করে শিল্প বাণিজ্য সহ অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন নাগরিক নেতারা। তাই কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সুনীল দাসের প্রতিবেদন, ছবি তুলেছেন রকিবুল ইসলাম মতি। পাইপলাইনে গ্যাস সরবরাহে খুলনায় ২০০৬ সালে এডিবির সহযোগিতায় ৫৩০ কোটি টাকার প্রকল্প শুরু হয়। পরে ২০১০ সালে বাড়িয়ে প্রকল্প ব্যয় ৬০০ কোটি টাকা নির্ধারণ করা হয়। এরই মধ্যে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ঝিনাইদহ, যশোর হয়ে খুলনার আড়ংঘাটা পর্যন্ত ১৬৫ কিলোমিটার পাইপলাইন নির্মাণ কাজ শেষ হয়েছে। কিন্তু এখনও শুরু হয়নি দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৫ জেলায় সরবরাহ লাইন স্থাপনের কাজ। অগ্রগতি আশানুরূপ না হওয়ায় মাঝপথে প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে মন্ত্রণালয়। প্রকল্প বন্ধের ফলে শিল্প বাণিজ্য সহ বিশাল অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগ ক্ষতিগ্রস্তের আশঙ্কা নাগরিক নেতাদের। তাই কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলোকে আপনি গ্যাস দেন। গ্যাসের জন্য আমরা তীব্র আন্দোলন করতে বাধ্য হব। সরকারের প্রজেক্টকে বন্ধ না করে দিয়ে এই প্রজেক্টের বাকি কাজ অনতিবিলম্বে এবং আগামী বাজেটে অর্থ বরাদ্দ দিয়ে কাজটি শেষ করবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহ সরকারের নীতিমালা ও সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানান সুন্দরবন গ্যাস কোম্পানির এই পরিচালক। শিল্প প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্পের অধীনে ক্রয়কৃত পাইপলাইন দ্বারা আমরা পর্যায়ক্রমে আমাদের কার্যক্রম শুরু করে দেব, কিন্তু প্রকল্পটা এই মুহূর্তে স্থগিত ঘোষণা করে দিতে হবে। তবে খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে গ্যাসের প্রত্যাশা পূরণে প্রকল্পটি চালুর বিষয়ে পুনর্বিবেচনার দাবি জনপ্রতিনিধিদের। মাননীয় মন্ত্রী এবং আমাদের সদস্য তাদের সঙ্গে কথা বলেছি যে এই ব্যবস্থা বিহিত করার জন্য একটি সুষ্ঠু সমাধান দিয়ে আমাদের এই অবহেলিত অঞ্চলের যে কারণে আজকে শিল্পনগরী খুলনা সেই কারণগুলি যেন আবার আমরা ফিরে পাই। বাকি কাজ দ্রুত সম্পন্ন করে পাইপলাইনে গ্যাস সরবরাহে সরকার কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। সুনীল দাস, এসএটিভি, খুলনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক AFM রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের ১ বছর পূর্ণ হলো আজ। এ সময়ের মধ্যে ৫ মাস আগে পুলিশের দেয়া চার্জশিট গ্রহণ করেছে আদালত। তবে এখনও অভিযোগ গঠন হয়নি। মামলার প্রধান আসামি হিসেবে তাঁরই ছাত্র জঙ্গি শরীফুলকে শনাক্তও করেছে পুলিশ। কিন্তু হত্যাকাণ্ডের পরপরই শরীফুল ভারতে পালিয়ে যাওয়ায় তার নাগাল পাচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ কারণে বিচার নিয়ে হতাশা কাটছে না অধ্যাপক রেজাউলের পরিবার এবং সহকর্মীদের। জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন আবু সাইদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার ধরন দেখে প্রথম থেকেই পুলিশ বলছে জঙ্গিরাই জড়িত। তদন্ত শেষে গেল বছরের ৬ নভেম্বর ৮ জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত তা গ্রহণ করেন, কিন্তু এরপর আর এগোয়নি বিচারের পরবর্তী ধাপ। ঘটনা ঘটে যাওয়ার পরে সুষ্ঠু তদন্ত, বিচার
এগুলো যেন দ্রুতভাবে বাস্তবায়িত হয়। যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটা সুষ্ঠু বিচার, সেটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার। দুদিন হলো মূল আসামি চিহ্নিত করার পরেও সে ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, এটা তো আমাদের প্রশাসনের কাছ থেকে আশা নয় আমার। তবে পরিবারের আবেদনে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিচারিক কার্যক্রম দ্রুত শুরু হবে এবং এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে দেওয়ার জন্য এই মামলাটা, সেটার জন্য আমরা অফিসিয়ালি আমরা সেটা অ্যাপ্লিকেশন দিয়েছি এবং বিশ্ববিদ্যালয় সে ব্যাপারে উদ্যোগ নিয়েছে যাতে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যায়। এদিকে অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে তারই বিভাগের ছাত্র শরীফুল ইসলামকে শনাক্ত করেছে পুলিশ, কিন্তু 1 বছরেও তাকে ধরতে না পারায় অসন্তুষ্ট রেজাউলের পরিবার। তদন্তে যতটুকু জেনেছি যে মূল আসামি যে সে তো এখনো ধরা পড়েনি, সুতরাং আমরা চাইবো যে মূল আসামি সহ যারা এর সঙ্গে এখনো যারা জড়িত আছে এবং যাদের নাম এখন আমরা জানি না, মোটামুটি যারা যারা জড়িত আছে তারা সবাই ধরা পড়ুক, গ্রেপ্তার হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সবকিছু দেখে মনে হয় যে হয়তো এটারও একটু হয়তো ধৈর্য ধরতে হচ্ছে এবং কখনো কখনো হতাশ লাগে না সেটাও বলা যাবে না, এবং মানে মানে পেসিমিস্টিকও হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু তারপরে মনে হয় যে না হয়তো বা যেটা চাচ্ছি সেরকম কিছু একটা হবে। এ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে বিভিন্ন সময়ে কথিত বন্দুক যুদ্ধে নিহত হয়েছে নজরুল ইসলাম ওরফে বাইক হাসান, তারেক হাসান নীলু ওরফে ওসমান ও খাইরুল ইসলাম। এছাড়া আরও 4 আসামি রয়েছে কারাগারে। আটক থাকা এই আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখন প্রধান আসামিকে ধরার অপেক্ষায় তারা। বর্তমান বিস্ফোরণে যে ঘটনা ঘটেছিল সেখানে ভারতে আটক মুসা, তাকে আমাদের টিম জিজ্ঞাসাবাদ করে এবং সেখানেও শরীফুলের নামটা আসে, কিন্তু জানা মতে সেখানে তখন শরীফুল ধরা পড়েনি এবং সর্বশেষ আমাদের জানা তথ্য মতে শরীফুল ভারতে আত্মগোপন করে রয়েছে। গেল বছরের 23 এপ্রিল নগরীর শালবাগান এলাকায় নিজ বাসার পাশেই অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করা হয়। জিয়াউল গনি সেলিম, SATV, রাজশাহী। অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সেখানে আছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম, চলে যাচ্ছি তার কাছে। সেলিম, ক্যাম্পাসের কর্মসূচির বিস্তারিত আমাদের জানাবেন। সাবিরিনা, আপনি বলছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের আজকে 1 বছর পূর্ণ হলো। এজন্য সকাল 9:30টার দিকে ইংরেজি বিভাগের উদ্যোগে তারা শোক র্যালি করেছেন, প্রতিবাদ সভা করেছেন। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়ে গেল এই মাত্র কিছুক্ষণ আগে। এখান থেকে মানববন্ধনটি শেষ হয়েছে। মামলার আপডেট যদি একটু বলতে চাই তাহলে এই মামলার মোস্ট ওয়ান্টেড আসামি হলো জঙ্গি শরীফুল। জঙ্গি শরীফুলের ব্যাপারে পুলিশ কর্মকর্তা যেটুকু বলছেন সেটি হলো তিনি এখন ভারতে অবস্থান করছেন এবং ভারতের বিভিন্ন জঙ্গি হামলার সঙ্গে জড়িত এই শরীফুল ইতিমধ্যে ভারত সরকার বাংলাদেশ সরকারকে একটি চিঠি দিয়েছে যে এই শরীফুলের তথ্য জানার জন্য, এবং পুলিশ সদস্যরা আর অন্য কোনো সহযোগী আছে কিনা সেটিও খতিয়ে দেখার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে এখন পর্যন্ত তারা শরীফুলের অবস্থান বা তার কোনো কর্মকাণ্ডের কোনো প্রমাণ এখনো খুঁজে পাননি। তবে এটুকু নিশ্চিত হয়েছেন যে শরীফুলের নির্দেশে এবং শরীফুল সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এখন তাকে পেলে হতে এই হত্যাকাণ্ডের আরো ক্লু বা রহস্য খুঁজে বের করা সম্ভব হবে। সাবেরিনা। সেলিম, আপনাকে ধন্যবাদ। শেরপুরে শ্রীবর্দিতে হাতির আক্রমণে রিবন মারাক নামে এক আদিবাসী কৃষক নিহত হয়েছেন। বালিজুড়ি সদর বিট বন কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গেল রাতে বালিজুড়ি খ্রিস্টানপাড়ার রিবন মারাকের পাকা ধানে হাতির পাল নামে। এ সময় ফসল বাঁচাতে চিৎকার করতে থাকে ওই কৃষক। এতে হাতির পাল ধাওয়া করলে দৌড়ে ঘরে আশ্রয় নেয় সে। হাতির দল ঘরে আক্রমণ করে রিবনকে পায়ে পিষ্ট করে এবং তার স্ত্রী শৈল সাংমা এবং ছেলে বিজয় সাংমাকে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ঝিনাইদহে মাজেদা খাতুন নামের এক নারী 90 জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, 90 জেএমবি আবদুল্লাহর শাশুড়ি জেএমবি সদস্য মাজেদা খাতুনকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। মাজেদা খাতুন তার জামাতা নও মুসলিম আবদুল্লাহর দলের সক্রিয় সদস্য বলেও জানায় পুলিশ। শনিবার 90 জেএমবি আবদুল্লাহর বাড়িতে অপারেশন সাউথ প পরিচালনা করেন কাউন্টার টেরোরিজম ইউনিট। সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বোমা তৈরি সরঞ্জাম, জিহাদি বই এবং রাসায়নিক দ্রব্য।
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ছাত্র পরিষদের ডাকে রাঙামাটি ও খাগড়াছড়িতে চলছে সকাল সন্ধ্যা অবরোধ। এতে রাঙামাটির বিভিন্ন রুটে ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে খাগড়াছড়ি রাঙামাটি সড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করে পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। গাড়িতে অগ্নিসংযোগের মামলায় আটক পিসিপি নেতা রোমেল চাকমার মৃত্যুর ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদ এ অবরোধের ডাক দেয়। খুলনাঞ্চল ও কুড়িগ্রামের বোরো ক্ষেতে মহামারী আকারে দেখা দিয়েছে ছত্রাকের আক্রমণ। ব্লাস্ট নামের এ রোগের আক্রমণে ধান পাকার আগেই শীষ শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি বিভাগের পরামর্শ মতো কীটনাশক ব্যবহার করেও কোনো সুফল মিলছে না। এই অবস্থায় সংশ্লিষ্ট জেলাগুলোতে এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হবার আশঙ্কা কৃষি বিভাগের। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন প্রায় 4 লক্ষাধিক কৃষক। রোগ ছড়ানোর আশঙ্কায় আতঙ্কে রয়েছেন রোগমুক্ত ফসলের জমির মালিকরাও। সুনীল দাস এবং বাদশাহ সৈকতের প্রতিবেদন জানাচ্ছেন সাজিয়া আক্তার। খুলনায় এবছর 52,000 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। ভালো ফলন হলেও গত মাসে হঠাৎ করে বিভিন্ন এলাকায় ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দেয় ধান পাকার আগেই শীষ শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন জেলার জমিতে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এ রোগ। কৃষি বিভাগের পরামর্শ মতে ছত্রাকনাশক ব্যবহার করেও সুফল পাচ্ছে না অভিযোগ কৃষকদের। যা কিছু এই ধানের পিছনে খরচ খরচা করা সবকিছু করার শেষ, ধান যে সময় বাইলবার হয়েছে ওই সময় হঠাৎ এই পচা রোগটা আইছে। ধানের দাম যদি 1,500 টাকা করে মন হয়, তারপরে এই ধান বিক্রি করে খরচ টাকা উঠবে না। বৈরী আবহাওয়া, ঘের এলাকা ও আগাম চাষাবাসের কারণেই খুলনা অঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব বলে জানান এই কৃষি কর্মকর্তা। সমস্যা সমাধানে ছত্রাকনাশক ঔষধ স্প্রে সহ প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন তারা। এলাকায় এলাকায় উঠান বৈঠক, প্রশিক্ষণ, মাঠ দিবস এবং লিফলেট বিতরণের মাধ্যমে ব্যাপক সচেতনতা তৈরি করি। সম্পূর্ণ না, হয়তো 10 হেক্টর 5 হেক্টর হয়তো পূর্ণ ক্ষতি হবে, বাকি হয়তো 30 হেক্টর হয়তো আংশিক ক্ষতিগ্রস্ত হবে। তো সর্বসাকুল্যে উৎপাদনের উপরে প্রভাব কিছু আসবে। চলতি বছর ব্রি 28 ও ব্রি 61 ধানের ক্ষেতে ব্লাস্ট রোগের সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে। তাই এ জাতের ধান চাষ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। কুড়িগ্রামের 9 উপজেলায় 1,10,500 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। ভালো ফলন হলেও প্রতিকূল আবহাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে নেক ব্লাস্ট বা ধানের গলাপচা রোগ। আক্রান্ত জমিতে চড়া দামের ছত্রাকনাশক দিয়েও ফসল রোগমুক্ত হচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। পরামর্শ নিয়ে কাজ করছি, তাও জমিটা সিটি হয়ে গেছে। বিএস এর পরামর্শ অনুযায়ী এবং যেভাবে দেখা যাচ্ছে ওইভাবে আমরা কাজ করছি। কাজ করার পরেও আমাদের ধানের কোনো উন্নতি হচ্ছে না, বরং অবনতি হচ্ছে বেশিরভাগ। আক্রান্ত জমির পুরো পরিসংখ্যান না থাকলেও রোগ প্রতিরোধে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ সহ নানা উদ্যোগের কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আমাদের কৃষি সম্প্রসারণ কর্মীর দ্বারা আমরা কৃষকের সঙ্গে দলীয় আলোচনার মাধ্যমে আমরা প্রতিরোধক হিসেবে আমরা কিছু ফাঙ্গিসাইড, ছত্রাকনাশক কৃষককে স্প্রে করার জন্য আমরা পরামর্শ প্রদান করেছি। বোরো ধান বাঁচাতে কৃষি বিভাগ সহ সরকারের দ্রুত কার্যকরী পদক্ষেপ চান ক্ষতিগ্রস্ত কৃষকরা। সাজিয়া আক্তার, SATV নিউজ ডেস্ক। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন। মোট 11 জন প্রার্থী ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের মাত্র 2 দিন আগে রাজধানী প্যারিসে জঙ্গি হামলা নির্বাচনকে অনেকটাই প্রভাবিত করবে বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকদের। বিবিসি জানায়, হামলার পর 50,000 পুলিশ এবং 7,000 সেনা মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ। প্রতিদ্বন্দ্বিতার মধ্যে কট্টর ডানপন্থী প্রার্থী মেরিন লে পেনের জয়ের সম্ভাবনা আছে বলে জনমত জরিপগুলোর ফলাফলে প্রকাশ পেয়েছে। এই প্রেসিডেন্ট নির্বাচনের সবগুলো জনমত জরিপে 4 জন প্রার্থী এগিয়ে আছেন। এবারে নির্বাচনে জনমত জরিপে দেখা গেছে মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রন এবং উগ্র ডানপন্থী মেরিন লে পেন এগিয়ে আছেন। গেল সপ্তাহে অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করা লি পেনও মুখ খুলেছেন সর্বশেষ হামলার ঘটনা নিয়ে। টটেনহ্যামকে বিদায় করে ইংলিশ FA কাপের ফাইনালে চেলসি। সেমিতে ব্লুজদের জয় 4-2 গোলে। সেমিফাইনালে এটা টটেনহ্যামে টানা 7ম পরাজয়। সেমির অন্য ম্যাচে রাত 8টায় লড়বে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির সাথে শিরোপার লড়াই আছে টটেনহ্যামে। তার আগে 2 দলের পরীক্ষা ছিল ইংলিশ FA কাপে। লন্ডনের ওয়েমব্লি স্টেডিয়ামে সেমি লড়াইয়ের শুরুতেই চাপে পড়ে টটেনহ্যাম। 5 মিনিটে ব্লুজদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান। অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি চেলসির উল্লাস। 18 মিনিটে হ্যারি কেনের গোলে সমতা আনে টটেনহ্যাম। প্রথমার্ধের কিছু আগে পেনাল্টি গোলে আবারও লিড নেয় চেলসি। জোড়া গোল পূর্ণ করেন উইলিয়ান। SATV সংবাদ শেষ করার আগে BRB শিরোনামগুলো জানাবো আরেকবার।
মন্ত্রী সায়েদুল হকের আগমনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে স্থানীয় আওয়ামী লীগের ডাকে সকাল সন্ধ্যা হরতাল, 4 উপজেলায় 144 ধারা জারি। সুনামগঞ্জের হাওরের পানিতে ইউরেনিয়াম দূষণের প্রমাণ পায়নি আণবিক শক্তি কমিশনের প্রতিনিধি দল, ঢাকায় আরও পরীক্ষা নিরীক্ষা। দক্ষিণ পশ্চিমাঞ্চলে পাইপলাইনে গ্যাস সরবরাহ প্রকল্প বন্ধ করে দেয় ক্ষুব্ধ খুলনাবাসী। শিল্প বাণিজ্য সহ বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে দাবি নাগরিক নেতাদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডের 1 বছর আজ, আদালতে এখনও অভিযোগ ওঠেনি। বিচার নিয়ে হতাশা কাটছে না পরিবারের। এই ছিল এসএটিভি সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।